আমার কাছে মনে হয়েছে এটা আবেগের জায়গা। আজকের পর থেকে, এখনকার পর থেকে আমার লাইফে আর কখনো এমন হবে না। আমি আপনাকেই ভালোবাসি, পরবর্তী জীবনটা আমি আপনার সাথেই থাকতে চাই এইভাবেই। আপনি আমার জীবনের একটা শ্রেষ্ঠ মানুষ। ভাই, আমি ফ্যামিলিগতভাবে ফ্যামিলির বড় সন্তান। আমার ছোট একটা ভাই আছে। আমার মা একজন সরকারি চাকরিজীবী। আম্মু সকালবেলা অফিসে যাইতো। আর ছোটবেলা থেকে আমরা ভাই বোন মানুষের কাছে বড় হওয়া আর কি। বাবা বিজনেস করতো, বাবা সকালবেলা বিজনেসে চলে যেত। সে অনেক ব্যস্ত মানুষ। তো আমার শুরু থেকে ফার্স্ট থেকে ক্যারিয়ারে একটা ইচ্ছে ছিল, আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতেই হবে, চাকরি করি চাই না করি আমাকে সুশিক্ষিত হতে হবে। সে সময় টোটালি আমি পড়াশোনার দিকে নজর দেই। ঠিক সেই সময় একটা মানুষের সাথে আমার পরিচয় হয়। তো সে আমাকে কন্টিনিউ আমাকে বোঝাতো যে ভালোভাবে পড়াশোনা করো, মোটিভেশনাল কথা বলতো। তো একটা সময় সে আমাকে বলে যে আমি কি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারি না। তো আমার সাথে রিলেশনের শুরু থেকেই তার বাবা মা জানতো। একদিন হঠাৎ করে এক ফোন আসে, আমাকে বলে যে আমি ওনার মা, তো আমার তো কোনো মেয়ে নাই, আমার 3 ছেলে মা, তো তুমি আমার মেয়ের মতো। সে আমাকে একটা কথা বলে যে আমার তো কোনো মেয়ে নাই। এলাকাতে সবাই জানতো যে আপনার বাবার অনেক টাকা বা মায়ের অনেক টাকা, এরকম একটা ব্যাপার ছিল মনে হয়। আমাকে যখন বলছে আমার মেয়ে নাই, আমি ফার্স্টলি সেদিন থেকে তাকে আম্মু বলে রাখি। একটা পর্যায়ে ইন্টারমিডিয়েটে যখন আমি পরীক্ষা দিলাম, সে আমাকে পরীক্ষাতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব কিছু আমার জন্য অপেক্ষা করা। আমার ক্লাসমেটরা সবাই জানতো যে যাই হোক সে তোকে অনেক ভালোবাসে। আমাদের সময় প্রেম বলতে ছিল ফোনে কথা বলা, বিকেলবেলা হয়তোবা সে আমার বাসার সামনে আসতো, একটু দেখতাম, এতটুকুই। আরেকটা কথা এখানে আছে, সে ছাত্র রাজনীতি করতো। ছাত্র রাজনীতি করলে অনেকেরই জানা আছে যে বিয়ে করলে ছাত্র রাজনীতি করতে পারে না। তখন ছাত্র রাজনীতিতে সে কোনো পদ পাবে না বা পায় না। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা কমপ্লিট করি, আব্বু সিদ্ধান্ত নেয় সে ওমরা হজে যাবে। তখন আমাদের গ্রামের একটা কালচার বা আমাদের মুসলিম ধর্মের একটা কালচার যে যুবতী মেয়ে রেখে হজ নাকি হয় না। সে মুহূর্তে আব্বু ওমরা হজে যাবে। ইভেন আব্বু আম্মুকে বলতে শুরু করে ও পড়াশোনা করবে করুক, জামাই যদি পড়াশোনা করাবে, না করালে আমার মেয়েকে আমি পড়াশোনা করাবো, বাট আমার মেয়েকে আমি বিয়ে দেবো। আম্মুকে বলছি না আম্মু, আমার বিয়ে করা সম্ভব না। প্রথমে আমি বলতে চাই নাই সম্পর্কের কথাটা, বাট একটা পর্যায়ে আম্মু আমার সাথে এতটাই করে ফেলছে যে কেন তুমি বিয়ে করবে না। সেই মুহূর্তে আমি তাকে বোঝাই যে দেখো আমার বাসা থেকে তো বিয়ের কথা বলতেছে। সে আমাকে বলতেছিল যে দেখো 5 জানুয়ারি আমাদের একটা কমিটি দিবে। তো এখন যদি আমি তোমাকে বিয়ে করি, আমার ছোটবেলা থেকে একটা যে স্বপ্ন টোটালি ভ্যানিশ হয়ে যাবে, কারণ কোনো পথ পাবো না। আমি সত্যি অনেক যুদ্ধ করছি। হ্যাঁ, সে অনেক যুদ্ধ করছে, কিন্তু আমি তখন থেকে মাথার মধ্যে একটা জিনিস কাজ করতো কি, যে আমি কি সত্যি তাকে পাবো, সত্যি কি হবে। আর আম্মু বরাবরের জন্য বলতো যে না, এবার তোমার আব্বু হজে যাবে, তোমাকে বিয়ে দিয়ে যাবে, আর তুমি যদি কাউকে পছন্দ করো সেটা বলো। আমি আমার আব্বু আম্মুর সাথে শেয়ারও করতে পারতাম না বিষয়টা, কারণ সে যদি পরবর্তীতে অস্বীকার করে আমাকে, তখন একদিন আম্মু সকালবেলা আমাকে বলে গেছে যে তুমি তোমার নিজের সাথে সিদ্ধান্ত নাও, আমি কিন্তু তোমাকে বিয়ে দেবো। তো ওর মার সাথে আমি কথা বলি ফোন করে যে আম্মু, আমার আম্মু তো এরকম করে বলতেছে, আমার কিছু ভাল লাগতেছে না। তো তখন আম্মু আমাকে বলে যে মা তুমি কান্নাকাটি করিও না, তুমি বাসায় এসো, মন ভালো হয়ে যাবে। তো কোনো সিদ্ধান্ত ছাড়াই আমি আমার কোনো কিছু না, শুধুমাত্র আমার বই আর আমার পরনে যে কাপড় চোপড় ছিল, এই কাপড়টুকু নিয়ে আমি ওদের বাসায় চলে যাই। আপনি কি প্ল্যান করে গেছেন যে একেবারে চলে? হ্যাঁ, আমি একদম ইভেন আমি আমার বান্ধবীকে বলছি যে আজকের পর থেকে আমি আর এই বাসায় থাকবো না, আমি ওই বাসায় থাকবো। তো তারপরে আমি ওই বাসায় যাই। তো আমি বলি যে আমি আর কখনো যাব না, আমি আসছি। তো সে আমাকে কন্টিনিউ ফাজলামো তার ছিল, হাসতেছে যে সত্যি তুমি আসছো, তুমি থাকতে পারবা। তাদের বাসায় 2টা মাত্র রুম ছিল, একটাতে ওর বাবা মা থাকতো, একটাতে ও থাকতো। তো বলতো তুমি থাকতে পারবা এই বাসায়, তুমি এত আদরে বড় হয়েছো, এখানে এসে থাকতে পারবা না, এসে তোমার অনেক কষ্ট হবে। তো আমি তাকে এবং তার মাকে বলি যে আম্মু, তোমরা যদি একবেলা ভাত খাও, আমি ঈশাও একবেলা ভাত খেয়েই বাঁচবো। বিশ্বাস করো, আমি কখনো কোনো অভিযোগ করব না। ইভেন আমি আমার পড়াশোনাটাও নিজেভাবেই চালিয়ে যাব। আম্মু আমাকে যা বলবেন আমি তাই শুনবো। তো ওর মাও অনেক কান্নাকাটি করে ওকে বোঝায় যে বাবা দেখ, তুই বিয়ে কর, কেউ জানবে না। তো ও ওই পর্যায়ে বলে যে না মা, এটা জানবেই, কোনো না কোনোভাবে জানবে, ওর বাবা মা ঝামেলা করবে, ও জানবে। মা আমার পদটা 5 জানুয়ারি, তোমরা কেন এখন এইসব করতেছো, দেখো কমিটির দিন আমার আসছে। তো আমার কাছে মনে হয়েছে তখন ওই মুহূর্তটা মানুষটার কাছে আমার চাইতে সবচাইতে বড় দল। তো তখন সেই মুহূর্তে সে আমার আম্মুকে ফোন দেয়, আন্টি আমাদের বাসায় আসছে, আপনি টেনশন করিয়েন না, ওকে এসে আপনি নিয়ে যান। তো তখন ওর মা আমাকে বোঝায় যে মা তুমি যাও, 5 জানুয়ারিটা পার হোক, তারপরে দেখি কি করা যায়। পরে আমি অনেক অনেক কান্না করি। সেদিন আমার কাছে মনে হয়েছে যে আমার কোনো মূল্য নাই পৃথিবীতে। পরে আমি বাসায় চলে আসি এবং কিছু স্লিপিং পিল কিনে নেই আর কি। তো তখন আমি আমার রুমের দরজা লাগাই দিয়ে আমি পিলগুলো খেয়ে নেই।
দেন আমাকে আমার যখন জ্ঞান ফিরছে তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। জ্ঞান ফেরার পর দেখি ও আর ওর ফ্রেন্ড, আমি নাকি আম্মু বলে যে আমি নাকি অচেতন অবস্থাতে ওর নামটা বারবার লাউডলি বলতেছিলাম, আম্মু ওকে আসতে বলো, ওকে আসতে বলো। তো আম্মু বাধ্য হয়ে এক পর্যায়ে, আমার মা ভাবছিল যে আমি হয়তো আর বাঁচতে পারবো না, শেষ সময় অন্তত যে কথাটা বলতেছে মেয়ে এই কথাটা রাখি তার। তো আমার আম্মু একটা পর্যায়ে তখন ওকে বলে যে যাই হোক আমি তোমাকে দিয়েই মেয়েকে বিয়ে দিব, তুমি যাই কিছু করো আর না করো, তুমি বেকার হও আর যাই হও, আমার মেয়ে যেহেতু এত বড় সিদ্ধান্ত নিছে তোমাকে ছাড়া সুইসাইড করার, তো আমার একটাই মেয়ে, তো তুমি অন্তত চুলগুলা কেটে, ও চুল বড় রাখতো, মানে ওর চুল সবসময় ঘাড় অবধি থাকতো, চুলগুলো অন্তত কেটে হাতের ব্যাসলাইটটা খুলে একটা ভদ্র ছেলের মতো। তো তখন ওই মুহূর্তে ও আম্মুকে সেম একই কথাটাই বলে যে আপনি তো জানেন আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত, খুব অচিরেই আমার একটা কমিটি আন্টি, আমি তো আপনার সন্তানের মতো, ছোটবেলা থেকে আমার এটা নিয়ে ড্রিম, আমি ওকে বিয়ে করব, এটা সত্য আমি ওকে বিয়ে করব, কিন্তু কিছুদিন আমাকে সময় দেন। একটা পর্যায়ে আম্মু আমাকে বাসায় নিয়ে আসে। তো আম্মু আমি তোমার কাছে সরি, আমি তোমার কাছে অনেক অনেক মিথ্যা কথা বলছি, আসলে আমি কখনো কোচিং প্রাইভেট যদি একদিন পড়তাম তো 2 দিন পড়তাম না, বেশিরভাগ সময় আমি ওর বাবা মার সাথে কাটাতাম। আর আমার ভার্সিটির রাস্তাতে ওদের বাসা হওয়াতে আমি ভার্সিটিতে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় ওদের বাসাতে নেমে পড়তাম, সারাদিন ওদের বাসায় থেকে আসতাম। তো এখানে অনেকেই বলতে পারে যে হয়তো আমি তার সাথে টাইম স্পেন্ড করছি, না, শুধু তার সাথেই টাইম স্পেন্ড করিনি, সে তো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, সে সকালবেলা বের হতো, সে রাত বিরাতে বাসায় ফিরতো, তার কোনো ফেরার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, আমি তার মার সাথে সময় কাটাতাম। আমি আমার বাসা থেকে তারা, আমার মনে পড়ে তারা এতটা মানে বলতে হয় না, মানে আমি আমার বাসা থেকে চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস যা পাইতাম আমার সামনে, আমি সবকিছু ওই বাসাতে নিয়ে যেতাম। আর আমার কাছে তখন মনে হইতো যে এটা আমার সংসার, মানে মানুষটাকে আমি বিয়ে করে হ্যাঁ সব নিয়ে যেতাম। আর আম্মু খুঁজতো না, কারণ আমার আম্মুর তো বুয়া কাজ করতো, আমার আম্মু কিভাবে জানবে সংসারের খোঁজ, তো বুয়া সব কিছু জানতো, বুয়া আমাকে অনেক ভালোবাসতো, ছোটবেলা থেকে সে আমাকে বড় করছে, সে আমাকে কিছু হেল্প করতো আর কি। তো আমি নিয়ে যাইতাম। 5 জানুয়ারির পরে সে কিন্তু কোনো পদ পায় না, তখন আমি আবারও বলতে শুরু করি যে তুমি তো কোনো পদ পাও নাই, তাইলে এখন আমাকে বিয়ে করো, তুমি তো পদ পাবে না, বলে না পরের বার পাবো, তুমি আমার জন্য যদি 25 সাল পর্যন্ত অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো, আর তা না হলে সরি আমি পারবো না। তো তখন আমার কাছে এতটাই জেদ লাগছে যে যার জন্য এত কিছু করলাম, আমার মনে পড়ে না আমি কখনো আমার পছন্দের কোনো জিনিস কিনছি লাইফে। তার পছন্দর শার্ট প্যান্ট যা পছন্দ, সে খাইতে পছন্দ করতো, সে যেটা খাইতে পছন্দ করতো আমি যেখানে পাইতাম কন্টিনিউ এই কথাগুলো মাথায় ঘুরতো, কি করলাম না জীবনে। আমি কখনো টিফিনের টাকা জমায়ে আমি কখনো কোনো দিন কিছু কিনে নাই, তার জন্য সব কিছু করতাম। ইভেন সে আমাকে যখন 15ই আগস্ট 26শে মার্চ 16ই ডিসেম্বর আমার দিনগুলোর কথা মনে পড়ে, তো এই প্রোগ্রামগুলো থাকতো ছেলেপেলেকে এক জায়গায় করার জন্য, তার কিছু টাকা খরচ করতে হতো, এই টাকাটা আমি তাকে বহন করতাম। আর সবসময় আমার কাছে বাবা কার্ড দিয়ে রাখতো, আমার লিমিট আমার কাছে আমার বাবা কখনো জানতে চায়নি, আমার কার্ডে সবসময় আনলিমিটেড থাকতো, আমার যা প্রয়োজন আমি উঠাতাম, বাবা কখনো প্রশ্নও করে নাই তুমি টাকা কি করবা। তো তখন আমার কাছে জেদ লাগছে যে তাইলে আমি কেন আপনার জন্য যুদ্ধ করতেছি। এতদিনে আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলে, সে একজন প্রতিষ্ঠিত ব্যাংকার, ওরা আমাকে বুধবারের দিন আংটি পরায়, শুক্রবারের দিন আমার রেজিস্ট্রি। আংটি পরানোর পরে আমি আমার মা আমার থেকে ফোন কেড়ে নেয়। 29শে অক্টোবর 2022 আমার বিয়ে হয়, ঢাকায় নিয়ে চলে আসে আমার হাজবেন্ড। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিছি যে আমি ওই মানুষটার সাথে আর কথা বলবো না, যে মানুষটা আমাকে বিয়ে করছে তার তো কোনো দোষ নাই, কথা বলবো না। টোটাল 1 বছর তার সাথে আমি কোনো কথা বলি না, কোনো কথা না, মানে আমি সিম চেঞ্জ করে ফেলি, কোনো কথা বলি না। একটা মেয়ে যেরকম কল্পনা করে যে আমার লাইফটা এমন হবে, আমার লাইফটা তার চাইতেও বেশি সুখের, স্বামী দিয়ে, সংসার দিয়ে, টাকা পয়সা দিয়ে, সব দিক থেকে আজকে আমি পরিপূর্ণ, সব দিক থেকে কোনো দিকে আমার কমতি নাই। সাপোর্টিভ বলেন, ফ্রেন্ডলি বলেন, যা বলেন, দেশ বিদেশ ঘুরানো বলেন, সব কিছু। কিন্তু আমার একটাই আফসোস, যাকে নিয়ে আমি ড্রিমস দেখছি, স্বপ্ন দেখছি, সেই মানুষটার সাথে এসব হয় নাই আমার, অন্য মানুষটা আমার লাইফে এসে পরিপূর্ণ করে দিচ্ছে। 1 বছর পর হঠাৎ তার নাম্বার থেকে ফোন, তার নাম্বার তো আমার মনে গাথা, মানে কি বলবো, মুখস্থ। কিন্তু আপনার নাম্বার তো আপনি চেঞ্জ করে ফেলেছেন। চেঞ্জ করে ফেলছি, কই থেকে নাম্বার ম্যানেজ করছে আমি জানি না। সে আমাকে ফোন করে, সে হাউমাউ করে কান্না করে বলতেছে তুমি এভাবে চেঞ্জ হয়ে গেছো, একটা বার আমার কথা ভাবো নাই। তাকে আমি একটা কথাই বলছি যে দেখো তুমি ছাত্র রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, তোমার ক্যারিয়ার করো, তুমি লাইফে ভালো কিছু করো, এটাই চাইবো। তো সে আমাকে বলে যে না আমি তুমি ছাড়া ভালো নাই, প্লিজ তুমি আমার সাথে কথা বলো কন্টিনিউ। আবারও সে কান্নাকাটি শুরু করে দেয়। তো তার ইমোশনে আমি আবারও পড়ি। সে রুটিন মতো ফোন দিত, মানে সে বুঝতো কোন টাইমটা আমার হাজবেন্ড থাকবে না বাসায়, সেই টাইমটা আমাকে ফোন দিত। তো সে তো আমার ভালোবাসার মানুষ, এতদিনের ভালোবাসার মানুষ, আমি তাকে কেমনে আমার আবেগটা কন্ট্রোল করি বলেন। তো আমি তার সাথে কথা বলা শুরু করি। ইভেন তার লাইফে যাওয়ার আমার আর কোনো ইচ্ছে ছিল না,
যে না, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, আমার বাবা মার যথেষ্ট সম্মান আছে, আমি আর যাব না। আমি তোমার সাথে কথা বলতে পারি এক সূত্রে, তুমি আমার ভালো বন্ধু হয়ে থাকতে পারো সারা জীবন। তো কন্টিনিউ তখনও তার সাথে আমার 23 সাল থেকে কন্টিনিউ কথা হয়, কি করবে না করবে, ভালো মন্দ। তো আমি তার নাম্বারটা সেভ করে রাখি বেস্ট ফ্রেন্ড দিয়ে। আমার হাজব্যান্ড এতটাই ভদ্র মানুষ, সে কখনো আমার ফোন রিসিভ করবে না। সে আমাকে বলতেছে তোমার ফ্রেন্ড ফোন দিছে, বেস্ট ফ্রেন্ড কে, দেখো কথা বলো। আমার স্বামীও জানতো যে সে আমার ভালো বন্ধু। আমার আবার যাতায়াত ছিল, আমি অনার্স কমপ্লিট করছি আর কি। অনার্সের পরীক্ষা রানিং চলতো 2 মাস, 2.5 মাস, 3 মাস। তখন আমি আমার বাবা মার বাসায় থাকতাম। তো ওই সময়টা আমি তার সাথে দেখা করতাম, কথা বলতাম প্রতিদিন। যদি প্রতিদিন আমি ভার্সিটিতে যাইতাম, প্রতিদিন সে আমার জন্য দাঁড়ায় থাকবে। তার সাথে আমার কোনোদিনও এত বছরের সম্পর্কে কোনোদিনও ফিজিক্যাল অ্যাফেয়ারে জড়ায়নি। সেও আমাকে অনেক ভালোবাসতো। তার কাছে ভালোবাসা মানে ছিল আমাকে রাস্তা পার করে দাও, রাস্তা পার করাইতো, আমাকে কোচিংয়ে দিয়ে আসতো, কোচিং থেকে নিয়ে আসতো। তার মাও জানতো। ওর মা আমাকে ফোন করে বলে যে এখানে তো তোমার কোনো দোষ নাই মা, দোষ আমার ছেলে। তো যাই হোক, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি আমার সারা জীবন যেমন মেয়ে ছিলে মেয়ে হয়ে থাকো মা, আমার সাথে যোগাযোগটা বন্ধ করো না। তো আমি তার সাথে কন্টিনিউ কথা বলতাম। তো আমার মনে পড়ে না আমি আম্মুর জন্য, আব্বুর জন্য কিংবা ছোট ভাইয়ের জন্য কখনো কোনো কিছু কিনছি। আমার সবসময় মনে হতো ওর ভাইদের কথা, কেন জানি আমার ব্রেনে সবসময় ওর 2 ভাই। বিয়ের পরও তাদের জন্য কেনাকাটা করতাম। মানে আমার কোথাও কোনো কিছু ভালো কিছু চোখে পড়লে মনে হতো কি আম্মুর জন্য নেই। আপনার স্বামীর জন্য কিনতেন না? কখনো আমি আমার হাজবেন্ডের জন্য কিছু কিনি নাই। এখনো তার ফ্যামিলি, তার মা, তাদের জন্য কেন জানি আমার মাথায় ঘুরতো কি ও তো কিছু করে না, ও তো আম্মুকে কখনো কিছু দিতে পারবে না, ওর অভাবটা আমি পূরণ করি। মা বাসায় যে জামা কাপড়গুলো পরতো, এই জামা কাপড়গুলো আমার কেনা থাকতো। এখনো মা যে কাপড়গুলো পরতেছে, লাস্ট 2 মাস আগেও আমি মাকে বাসায় পরা কাপড়ও দিয়ে আসছি। আমার মনে পড়ে যে আমি না কখনো বাসাতে কখনো প্লেট ধুয়েও খাইতাম না। সেই মানুষ আমি ওদের বাসায় গিয়ে গরুর মতো কাজ করতাম। তো তারপর আমি অনার্স 4th বর্ষে উঠে যাই। এই 4টা বছর অনার্স ফার্স্ট ইয়ার থেকে 4th বর্ষ পর্যন্ত আমার হাজবেন্ড সবকিছু আমার পড়াশোনার খরচ, বই খাতা থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগতো সবকিছু করতো। আর আমার হাজবেন্ড সবসময় বলতো সংসারের দিকে তোমাকে নজর দিতে হবে না, তোমার ক্যারিয়ার নিয়ে তুমি ভাবো, তোমাকে কিছু করতে হবে, লেখাপড়া শেষ করতে হবে। এরকম একজন বিশ্বস্ত মানুষ, এরকম একজন ভালো মানুষের সাথে আপনি যে দ্বিচারিতা করছিলেন, আপনি যে তার বিশ্বাসের বরখেলাপ করছিলেন, আমার কাছে এটা বরখেলাপ মনে হয় নাই। আমার কাছে কন্টিনিউ মনে হতো আমি তো তার জায়গা তাকে দিই নাই, সে তো আমার ভালো বন্ধু। আমার কাছে এটা বিশ্বাসঘাতকতা মনে হয় নাই, কারণ আমার হাজবেন্ডের জায়গা তো আমি তাকে দিই নাই। তো এর মধ্যে হঠাৎ তার ফোনটা আমার কাছে কয়েকদিন থাকে, আমার বয়ফ্রেন্ডের ফোনটা। 2-3 দিনে আমার চোখে অনেক কিছু ধরা পড়ে, অন্য মেয়েদের সাথে মানে অনেক কিছু। তো যাই হোক, এই এক পর্যায়ে গত 18ই জুলাই আমার ভালোবাসার মানুষটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়। পোস্ট করে পূর্ণতার বিয়ে ফেসবুকে, 7 মাসের ভালোবাসার পূর্ণতা। প্রেম করছে 7 মাস। 7 মাস প্রেম করছে। আমার কাছে এই কারণেই তুমি হয়তো বা বলতা যে আমি কি বিয়ে করলে তুমি আমার সাথে কথা বলবে না। আচ্ছা যাই হোক, তুমি বিয়ে করছো, তোমার জন্য শুভকামনা। আমার মতো যারা মানে আমার বয়সী যারা বোনেরা আছো, যারা ভুল করতেছো, আমার মতো ভুল কইরো না। যে আবেগটা, যে মায়াটা যেখান থেকে ছেড়ে আসা দরকার ওখান থেকেই ছেড়ে আসো, ওই পথে আর হাঁটা শুরু করিও না। আমার আজকে এখন পর্যন্ত মনে হয় যে এই গল্পটা তো 4 বছর আগেই শেষ হতে পারত। যেদিন আমার বিয়ে হয় সেদিনই তো শেষ হতে পারত। আপনার স্বামীর ছবি এখন বাকি জীবন আপনি ওয়ালপেপারে রাখবেন? অবশ্যই ভাই। তার যে স্বামী, ভালো মানুষ হিসেবে যতটুকু করার আপনি তার মন জয় করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত করছেন। আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক বেশি শ্রদ্ধা আপনার জন্য, অনেক বেশি সম্মান। যে কয়েকজন মানুষের কথা শুনলাম, তার বয়ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের বাবা মা, ইভেন আমার অতিথি তার বাবা মা, কারোর প্রতি আমার মনোযোগ নেই, শুধুমাত্র আপনার প্রতি। আপনাকে রিকোয়েস্ট করব যে মানুষটা ভুল তো অবশ্যই করেছে, হয়তো কোনো এক জায়গায় কোনো এক মায়ায় আটকে আছে। আপনি মানুষটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, এটা আমাদের স্টুডিও থেকে আপনার কাছে একটা মিনতি। আর আপনি আপনার বয়ফ্রেন্ড এবং তাদের বাবা মার জন্য যা কিছু করেছেন, আপনি জাস্ট ব্যবহার হয়েছেন। আপনার বয়ফ্রেন্ড বলেন, তার বাবা মা বলেন, আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছে, শুধুমাত্র আপনার বাবা মা অনেক বেশি ধনী এই কারণে। এই যে ভালোবাসার অভিনয় না, এই যে রাস্তা পার করে দেওয়া, কোচিং সেন্টারে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো ভালোবাসা না। আপনাকে ভালোবাসলে তার রাজনীতির ওই পোস্ট ওগুলো ইম্পর্টেন্ট থাকতো না, আপনাকে তখনই বিয়ে করতো। সে সব সময় সারা জীবনের জন্য ব্যবহার করে গেছে, বাকি জীবনও ব্যবহার করবে। আল্লাহর রস্তে নিজের সংসারটা সামলান আর তাকে তার সংসার করতে দেন। এখনকার পর থেকে কোনো রকম আর যোগাযোগ করেন না। তাকে আমি ব্লক করে দিছি সব জায়গা থেকে ওই ঘটনার পর। আজকের পর থেকে আর ভুল করেন না। না, যে মানুষটাকে স্বামী হিসাবে পেয়েছে তাকে রেসপেক্ট করেন, তাকে সম্মান করেন, তাকে আর বুঝতে দিয়েন না। যেটা গেছে সেটা গেছে। মানুষ সাধনা করে এরকম স্বামী পায় না। নামাজ কালাম পড়েন, আল্লাহর পথে মনোযোগ দেন আর ওই স্বামীর খেদমত করেন।
আল্লাহর রস্তে সব কিছু ফেলে দিয়ে এই যে মানুষটা আপনার বর্তমানে আপনার স্বামী, তাকে আগলে নেন, তাকে তার পরিপূর্ণ ভালোবাসা বুঝিয়ে দেন, তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেন। সরি, আমি তোমার কাছে অনেক বড় ভুল করছি, অন্যায় করছি আপনার কাছে। আপনি আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক আমার কাছে সবসময় মনে হয়েছে আমি আপনাকে ঠকাই না। আমি সরি, অনেক ভুল করছি। তো আমার কাছে মনে হয়েছে এটা আবেগের জায়গা। আজকের পর থেকে, এখনকার পর থেকে আমার লাইফে আর কখনো এমন হবে না। আমি আপনাকেই ভালোবাসি, পরবর্তী জীবনটা আমি আপনার সাথেই থাকতে চাই এইভাবেই। আপনার কাছে সবচাইতে বড় ভুল, আপনি জানতেন আপনার স্ত্রী, আপনি বলতে পাগল, আপনাকে অনেক ভালোবাসে। সরি, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ যে আপনার মতো একটা মানুষ আল্লাহ আমার লাইফে দিয়েছে। আর আমি আপনাকে পাওয়ার পর এটা উপলব্ধি করতে পারছি যে মানুষ যাকে ঠকায় সৃষ্টিকর্তা তাকে জিতিয়ে দেয়। আপনি এমন একটা মানুষ আমার জীবনে, আপনি আমার জীবনের একটা শ্রেষ্ঠ মানুষ। তো আপনি আমাকে ক্ষমা করলেন। আমি নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি না, আমি আপনাকে ভালোবাসি। বাট আমি যখন ওই পাশ থেকে ফোন আসতো, মেসেজ আসতো, আমি বিষয়গুলো নিতে পারতাম না। বাট আমি কখনো আপনার আমানতের খেয়ালত করি নাই, আমি কখনো আপনার জায়গা অন্য কাউকে দেই নাই। মানুষ মাত্রই ভুল, আমি অনেক বড় ভুল করছি আপনার সাথে এমন করে। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন।